3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। এখনই চালু হচ্ছে না ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অপারেটরদের সাথে প্রতিমন্ত্রীর বৈঠক। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জানালেন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 21 জনের, স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। কোটা আন্দোলনে প্রাণহানি ও সহিংসতায় কূটনীতিকদের উদ্বেগ, পররাষ্ট্র মন্ত্রণালয়কে টেকসই সমাধানের আহ্বান জানিয়ে চিঠি। বেনজিরের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক, দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা 10 দিন বন্ধ থাকার পর আজ বিকেল 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার সকালে বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। সব অপারেটর গ্রাহকরাই এই সুবিধা পাবেন, তবে এখনও ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক চালু হচ্ছে না বলেও জানান পলক। কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশ স্থবির হয়ে পড়লে গেল 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা শুরুতে ঘাপটি মেরে থাকলেও শেষ দিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। জনগণের কল্যাণ হয়, সরকারের সাফল্য আছে, এমন সব স্থাপনায় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনট্রেক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সন্ত্রাসীদের হামলার শিকার কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন এবং ডেটা সেন্টারের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তার দলের 21 জন নেতাকর্মী সাম্প্রতিক সহিংসতায় নিহত হয়েছেন। এদিকে সাম্প্রতিক সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থ আত্মসাৎ করে এখন নির্লজ্জের মতো মাঠে নেমেছেন। তিনি 111-এর কুশীলব। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ডক্টর ইউনূস বিবৃতি দিচ্ছেন। এই বিবৃতি কোটা আন্দোলন বা আগুন সন্ত্রাসের সাথে সাথে যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বিবৃতি দিচ্ছেন তাদের বাংলাদেশে এসে মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসলীলা দেখার আহ্বান জানান তিনি। বিএনপি জামাতের এই তাণ্ডব 71-এর পাক হানাদার বাহিনীর তাণ্ডবকে হার মানায়। বঙ্গবন্ধু কন্যা দুর্যোগে সব সময় মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী কারফিউ দিয়েছেন, কিন্তু সেনাবাহিনী একটি গুলিও ছুড়েনি, আর অপবাদ দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে মারা হচ্ছে। মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুড়েন। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রাজধানী সহ আশেপাশের 4টি জেলায়। কারফিউ শিথিল থাকায় রোববার সকাল থেকে রাজধানীতে জনজীবন স্বাভাবিক। সাপ্তাহিক ছুটি শেষে অফিস খোলায় সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে রয়েছে যানবাহনের চাপ। 11 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছে নানা কাজে। সরকারি বেসরকারি অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3টা হওয়ায় রাস্তায় রয়েছে অফিসগামীদের ভিড়। রাজধানীতে রয়েছে গণপরিবহনের চাপ। মেট্রো রেল না চলায় ভিড় বেড়েছে। গন্তব্যে যেতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। কারফিউ শিথিল থাকায় রাজধানীর বাইরেও স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। খুলনায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত টানা 16 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। এতে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। কারফিউ শিথিলের কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলো খোলা থাকায় শিথিলের এই সময়টাকে কাজে লাগিয়েছেন অনেকেই। এদিকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হয়ে আসছে ময়মনসিংহের জীবনযাত্রা। মাসকান্দা আন্তজেলা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের
মোড় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল আগের চেয়ে বেড়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ 14টি বিদেশি মিশন। চিঠিতে গত কয়েকদিনের ঘটনায় প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। একই সাথে এসব ঘটনায় মর্মাহত বলেও জানিয়েছেন মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। নতুন করে আর যেন প্রাণহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে চিঠিতে। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা। আটক ব্যক্তিদের যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করার কথাও উল্লেখ করা হয়েছে। যৌথ চিঠি প্রেরণকারী অন্য দেশগুলো হল ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে 350টি বাড়ির বিষয়ে তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে বেনজিরের নামে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে দুদক জানিয়েছে। গত 23 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। এক্ষেত্রে অনুসন্ধানের অগ্রগতির 2 মাস পর হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়। গত 23 মে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 27টি ব্যাংকের 33টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় আদালত। পরে 26 মে তার স্ত্রী এবং 3 সন্তানের আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়। ব্যাংকিং খাতে খেলাপি ঋণসহ অর্থনীতিতে তথ্য আড়ালের চেষ্টা দেশের অর্থনীতির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে গেছে। তথ্যের অস্বচ্ছতা বাংলাদেশের প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে বলেও মনে করেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে মার্চ মাস পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 1,82,295 কোটি টাকা। যদিও বিশ্লেষকদের মতে এই সংখ্যা 4.5 লাখ কোটি টাকার বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের মধ্যে অমিলও সাম্প্রতিক সময় আলোচনায় এসেছে। আর্থিক খাতে সবচেয়ে বেশি আছে এই রাগঢাকটা, যেটাকে উইন্ডো ড্রেসিং বলা হয়। এটার মাধ্যমে কিন্তু নন পারফর্মিং অ্যাসেটকে আমরা 1/3 দেখাচ্ছি, আমরা প্রফিটকে বাড়িয়ে দেখাচ্ছি। এগুলো তো হচ্ছে আর্থিক খাত, পুরো আর্থিক খাতেই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে। সরকারের বিভিন্ন অন্য তথ্যগুলো যখন রাজনীতিবিদরা এটাকে অ্যাপ্রুভ করে তখনই একটা প্রশ্ন চলে আসে, কেন? এটা তো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আমার সিপিআই বের হবে, সিপিআই বিবিএস রিলিজ করে দিবে। এখানে কোনো মন্ত্রীর সিগনেচারের দরকার হয় না, কিন্তু বাংলাদেশে দরকার হয়, পৃথিবীর অন্য কোনো দেশে লাগে না। সাম্প্রতিক সময় হয়তো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে এনবিআর বা বাংলাদেশ ব্যাংকের তথ্যের আমরা পার্থক্য দেখেছি। এটা কিন্তু আমরা 5-7 বছর ধরেই কিন্তু আমরা এটাকে হাইলাইট করেছিলাম যে এই ধরনের একটা পার্থক্য হচ্ছে। এখন আমার যেই এলডিসি গ্র্যাজুয়েশনও হবে, সেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও যে আমি সক্ষমতা আমি দেখিয়েছি আমার রপ্তানির যেই ধরনের মানদণ্ড দেখিয়ে, সেগুলোও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এইটার কারণে আমার যে জিডিপির যেই হিসাব করা হচ্ছে সেগুলোও কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। যেই ঋণ খেলাপির হিসাবও এখন আমরা বলি যে যেটা আছে সেইটা আমরা অনেক সময় বলি যে এটাকে কমিয়ে দেখানো হচ্ছে, ব্যাংকগুলো বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে এটা কমিয়েছে। খেলাপি ঋণের কারণে অর্থনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না ব্যাংকগুলো। এ অবস্থায় বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে যাওয়া অর্থনীতির জন্য উদ্বেগ বলছেন বিশ্লেষকরা। কান্ট্রি রেটিং তো আমাদের অলরেডি কমে গেছে, এবং যদি আমরা আমাদের ইন্ডিকেটরসগুলোকে ভালো না করতে পারি, যেমন কিছু কিছু ইন্ডিকেটর যেমন যেখানে অস্বচ্ছতা ছিল, যেমন রিজার্ভ লেভেলটা বাড়িয়ে দেখানো হচ্ছিল, এখন তো আইএমএফ ওটাকে কারেক্ট লেভেলে নিয়ে আসছে। যেই দেশের ক্রেডিট রেটিং ভালো আছে সেই দেশের ট্রানজ্যাকশনের উপরে কিন্তু ব্যক্তি খাতেরও একটা কনফিডেন্স থাকে। সুতরাং তারা ওইখানে যত সহজ শর্ত এটার ভিতরে যাবেন, যত আপনার ক্রেডিট রেটিং কম হবে তারা রিস্ক প্রিমিয়ামটা অ্যাড করতে থাকেন। সুতরাং ওইটা তখন আরও আমাদের যারা ব্যক্তি খাতেও বৈদেশিক লেনদেন করবেন
তাদের জন্য সেগুলো চাপের হবে। দেশের অর্থনৈতিক পরিসংখ্যানগুলো বিশ্বাসযোগ্য না হওয়া বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে বলছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে 2 সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। শনিবার রাতে পৌর এলাকার বিজয়পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া ও তার স্ত্রী জান্নাত বেগম, তাদের বড় মেয়ে ফাহিমা ও ছোট মেয়ে তাহমিদা। পুলিশ জানায় সকালে বাড়িতে লোকজনের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এ সময় তাদের 4 জনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পারিবারিক কারণে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। ডিবি হেফাজতে নেওয়া কোটা আন্দোলন সমন্বয়কদের নিয়ে পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেট্রো রেলে নাশকতার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হচ্ছে। এরা সবাই বিএনপি ও ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, কোটা আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তার কারণে তাদের হেফাজতে আনা কোটা আন্দোলন সমন্বয়কদের বিষয়ে তিনি বলেন তারা খুব ভালো আছেন। নাশকতার বিষয়ে তাদের কাছ থেকে কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছে। তাদের নিয়ে বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি করেন হারুনুর রশিদ। আমরা এখনো এ ধরনের কোনো মানে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, দুশ্চিন্তা করার মতো কিছু নেই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট, এখনই চালু হচ্ছে না ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। অপারেটরদের সাথে প্রতিমন্ত্রীর বৈঠক। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জানালেন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 21 জনের। স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। কোটা আন্দোলনে প্রাণহানি ও সহিংসতায় কূটনীতিকদের উদ্বেগ। পররাষ্ট্র মন্ত্রণালয়কে টেকসই সমাধানের আহ্বান জানিয়ে চিঠি। বেনজিরের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।